রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, পরমাণু যুদ্ধের আশঙ্কা। মামুন জিয়া সহ বিভিন্ন বাহিনীর ৮ কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির। এবং ৯৬ মামলা মাথায় নিয়ে জামিনে রিজেন্ট শাহেদ, নেই সেই হাসপাতালের অস্তিত্ব। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ ২১ সংবাদের সাথে আছি মহিমা পলি। দর্শক, ২১ টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21 টিভি চ্যানেলে। আবার উত্তপ্ত মস্কো কিয়েভ লড়াইয়ের মাঠ, কলকাঠি নাড়ছে আমেরিকা। এবার যুক্তরাষ্ট্রের অস্ত্র দিয়ে রাশিয়ায় হামলা চালালো ইউক্রেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুমোদনের পর প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ATACMS নিয়ে রাশিয়ায় হামলা চালিয়েছে ইউক্রেন। ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই বাইডেনের এমন আচরণ তৃতীয় বিশ্বযুদ্ধ ডেকে আনছে বলছেন ট্রাম্প মিত্ররা। জুলাই আগস্টের গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে সাবেক পুলিশ প্রধান ও এনটিএমসির সাবেক মহাপরিচালক সহ ৮ কর্মকর্তাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এনটিএমসির সাবেক মহাপরিচালক মেজর জেনারেল জিয়াউল আহসান, সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন, যাত্রাবাড়ী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান, ঢাকা জেলার সাবেক পুলিশ সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল কাফি, ডিএমপি মিরপুরের সাবেক ডিসি মোহাম্মদ জসিম উদ্দিন মোল্লা, ঢাকার সাবেক অতিরিক্ত সুপার মোহাম্মদ শাহিদুর ইসলাম, ডিএমপির গুলশান থানার সাবেক ওসি মোহাম্মদ মাজহারুল হক এবং ডিবি ঢাকা উত্তরের সাবেক পরিদর্শক মোহাম্মদ আরাফাত হোসেনকে ট্রাইব্যুনালে নেওয়া হয়। গত ২৭ অক্টোবর ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের বিচারিক প্যানেল প্রসিকিউশনের আবেদন মঞ্জুর করে তাদের হাজির করতে আদেশ দিয়েছিলেন। দর্শক, এ বিষয়ে আমরা আরও জানব। ট্রাইব্যুনালে আছেন সহকর্মী শাকের আরজু, আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। শাকেরা, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? শাকেরা, আমরা যেমনটা জানি যে ৮ কর্মকর্তাকে আজকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে এবং এই ট্রাইব্যুনালে ৮ কর্মকর্তার বিরুদ্ধে সর্বশেষ কে আদেশ দিয়েছে, আপনার কাছে কি তথ্য আছে? পলি, আপনাকে ধন্যবাদ। পলি, আপনি জানেন যে 10টা 25-এর দিকে গাজীপুর থেকে একটি প্রিজন ভ্যানে করে আবদুল্লাহ হিল কাফি সহ 6 জনকে ট্রাইব্যুনালে আজকে হাজির করা হয়েছে এবং তাদের ঠিক 5 মিনিট পর আরেকটি প্রিজন ভ্যানে করে কেরানীগঞ্জ কেরানীগঞ্জ কারাগার থেকে আবদুল্লাহ আল মামুন সহ এবং সেনা কর্মকর্তা জিয়াউল আহসান, এই 2 জনকে আরেকটি প্রিজন ভ্যানে করে 10:30টার দিকে ট্রাইব্যুনালে আনা হয়েছে এবং তাদেরকে ট্রাইব্যুনালের যে কারাগারটি রয়েছে, এজলাসের ভিতরে যে কারাগারটি রয়েছে, তারা সেখানে অবস্থান করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি 11টার দিকে ট্রাইব্যুনালের বিচারপতিরা এজলাসে উঠবেন, তখন তাদের বিষয়ে প্রসিকিউশনের পক্ষ থেকে এবং তদন্ত সংস্থার পক্ষ থেকে শুনানি করা হবে এবং শুনানির পর আসলে ট্রাইব্যুনাল যে সিদ্ধান্তটি দেবেন বা রায়টি দেবেন সেই অনুযায়ী তাদের হয়তো বা কারাগারে প্রেরণ করা হতে পারে। এর আগে আপনি জানেন যে তাদেরকে সকালে ট্রাইব্যুনালের মামলায় তাদেরকে গ্রেফতার দেখানো হয়েছে। আমরা আজকে এখানে আরও দেখতে পেয়েছি যে কিছুক্ষণ আগেই আপনাদের যে 7 পুলিশ কর্মকর্তা এবং একজন সেনা এবং সাবেক সেনা কর্মকর্তা, তাদের আসলে কারো পরিবারের লোকজন এখানে দেখা করতে আসছেন। তো প্রথম দিন যে ট্রাইব্যুনালে 13 জন মন্ত্রী এবং সচিব বিচারপতিরা এসেছিলেন, সাবেক বিচারপতিরা, তাদের সময় আমরা দেখেছি যে ট্রাইব্যুনাল পরবর্তীতে তাদেরকে আত্মীয় স্বজনের সাথে দেখা করার জন্য পারমিশন দিয়েছে রায়ে এবং তাদেরকে কারাগারে যে পাঠিয়েছে। আমরা ধরে নিতে পারি যে আজকে হয়তো এদের আদালতে তোলার পর এবং শুনানির পর সেইভাবে তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হবে। তো এখন পর্যন্ত তারা যে টিন শেডের বিল্ডিংটি রয়েছে ট্রাইব্যুনালে, সেই টিন শেডের বিল্ডিংটির ভেতরে যে এজলাস, সেই এজলাসের কারাগারে তারা রয়েছেন এবং কিছুক্ষণ পরেই যখন বিচারপতিরা উঠবেন তখনই তাদের আসলে বিচার কাজ শুরু হবে এবং এর মধ্য দিয়েই হচ্ছে তাদেরকে আজকে কারাগারে পাঠানোর বিষয়টি হয়তো চলে আসতে পারে। পলি, ট্রাইব্যুনাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।
ধন্যবাদ শাকের আপনাকে। পরবর্তীতে প্রয়োজনে অবশ্যই আমরা আবার আপনার সঙ্গে যুক্ত হব। দর্শক, ট্রাইব্যুনাল থেকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী শাকের আরজু। আমরা চলে যাচ্ছি অন্যান্য প্রসঙ্গে। রিজেন্ট গ্রুপের কর্ণধার শাহেদ করিম, রিজেন্ট শাহেদ নামেই যাকে সবাই চেনেন, করোনা সনদ জালিয়াতি, অবৈধ অস্ত্র প্রতারণা সহ মোট 96টি মামলা তার বিরুদ্ধে। সাজাপ্রাপ্ত হয়েছেন 6টি মামলায়। তিনি সম্প্রতি কারামুক্ত হয়েছেন। তিনি কিভাবে মুক্ত হলেন আর মুক্ত হয়ে এখন তিনি কি করছেন? মইলুর হোসেন মাসুদ এবং মোহাম্মদ হানিফের ক্যামেরায় আরো জানাচ্ছেন দীপু শিকদার। সব নাম আসতেছে, কাউকে ছাড় দেওয়া হবে না। মনে আছে এই শাহেদ করিমের কথা? টক শোতে প্রায় যিনি গরম করতেন টিভির পর্দা। আমি সরকারে থাকতে পারি, ওনারা তো সরকারে ছিল, ওনারা সরকারে থাকা অবস্থায় আমরা কি রাজনীতি করি নাই? একই সঙ্গে সেলফি ভক্তও ছিলেন তিনি। তিনি ছিলেন রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান, যেই প্রতিষ্ঠানের কারণে আলোচনার তুঙ্গে আসেন তিনি। করোনার সময় ভুয়া কোভিড সার্টিফিকেট দিয়ে তার প্রতারণার বিষয়টি সামনে আসে। এক পর্যায়ে 2020 সালের 15 জুলাই সাতক্ষীরা থেকে গ্রেফতার হন রিজেন্ট শাহেদ। বন্ধ হয়ে যায় তার হাসপাতালের কার্যক্রম। এরপর এক এক করে 96টি মামলা দায়ের করা হয় তার বিরুদ্ধে। 6টি মামলায় সাজাপ্রাপ্ত হন তিনি। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, গত 4 সেপ্টেম্বর কেরানীগঞ্জ কারাগার থেকে মুক্ত হয়েছেন রিজেন্ট শাহেদ। সর্বশেষ 30 বছর এবং 7 বছর একত্রে চলবে, অর্থাৎ 30 বছর সাজার যে মামলাটা ছিল সেটাতেই সে জামিনে মুক্তি যায়। আর অন্য মামলাগুলো সে বিভিন্ন সময় জামিনে মুক্তি গিয়েছে। তার একটি অস্ত্র মামলার আইনজীবীও বলছেন, আইনি প্রক্রিয়ায় কারামুক্ত হয়েছেন শাহেদ। আইনের ঘর থেকেই তো তাকে কারামুক্ত করা হয়েছে। তার মামলাগুলো হাইকোর্ট ডিভিশনে বা অ্যাপেলেট ডিভিশনে, সেখানে তো আইনি প্রক্রিয়ার মাধ্যমেই তো সে বেরিয়ে আসছে। শাহেদ কারামুক্ত হবার পর কোথায় আছেন জানতে 21 টিমের ছুটে চলা। উত্তরার 11 নম্বর সেক্টরে 23 নম্বর সড়কে যে বাসায় ছিলেন তিনি, সেখানে তাকে পাওয়া যায়নি। তবে তার কথা মনে আছে সেখানকার অনেকের। বাড়া ছিল আর যায় না, এটা তো মামলা টামলা করে আমরা হাজিরা দিয়েছি। ওনার দেখছি না আসিটা বাড়া, মাত্র 4-5 দিন থাকার পর এরকম ওনার ধরছে। ওইখানে ছিল ওনার ফ্ল্যাট ছিল, এখন আছে কিনা তাও জানি। তার রিজেন্ট হাসপাতালের অস্তিত্ব পাওয়া যায়নি উত্তরার 17 নম্বর রোডে। সেই ভবনটির ফ্ল্যাটগুলো বসবাসের জন্য ভাড়া দেওয়া হয়েছে। শুনছিলাম যে মেডিকেল ছিল, কিন্তু এখন বর্তমানে ওই মালিকের হয়েছে, ম্যানেজারের দায়িত্বে মনে করে যে আছে। উনি যে যখন ধরা পড়ছে তখন থেকেই যত মালটাল আসিল কিছুই নিতে পারে না, সব তো জব্দ ছিল। তবে ফোনে পাওয়া যায় তাকে। বলেন, তার বিরুদ্ধে 96 নয়, আছে 36 মামলা। গভর্নমেন্ট ডক্টর, গভর্নমেন্ট সিস্টার, গভর্নমেন্ট না এরা কিন্তু আমাদের এখানে এমপ্লয়েড হয়, সব কিন্তু সরকারি। এখানে আমার এমপ্লয়ের থেকে তাদের লোক ছিল বেশি। গ্রেফতার নিয়েও প্রশ্ন তোলেন শাহেদ। ভোরবেলা সাতক্ষীরা সীমান্তে নিয়ে যাওয়া হয়, আমাকে অজু করানো হয়, আমাকে ক্রস ফায়ার দেওয়ার জন্য রেডি হয়। তখন ওইখানে একজনের কাছে একটা ফোন আসে, তার ফোন আসে, আমার চোখ বাঁধা ছিল, আমি দেখি নাই। উনি 2টা কথা বলে, ওকে স্যার, অলরাইট স্যার। ওইখান থেকে আমাকে নৌকায় অ্যারেস্ট দেখায়, ঢাকায় নিয়ে আসে। ঢাকায় অবস্থান করছেন বলে জানান তিনি। আমি খুবই অসুস্থ। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। শুল্কমুক্ত করায় হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে চালের আমদানি। বাজারে কমতে শুরু করেছে দাম। কিছুটা হলেও স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মধ্যে। হিলি প্রতিনিধি সালাউদ্দিন বকুলের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ধানের দাম বেশি এই অজুহাতে হঠাৎ করেই চালের দাম বাড়িয়ে দেন মিল মালিকরা। বিপাকে পড়েন নিম্ন আয়ের মানুষ। চালের দাম নিয়ন্ত্রণে 20 অক্টোবর শুল্ক 62.5 থেকে কমিয়ে 25 ভাগ করলেও আমদানিতে তেমন প্রভাব পড়েনি। এরপর 31 অক্টোবর শুল্কমুক্ত ঘোষণা করে সরকার। ফলে অনুমতি নিয়ে দীর্ঘ 19 মাস 10 দিন বন্ধ থাকার পর 11 অক্টোবর থেকে হিলি স্থলবন্দর দিয়ে চাল আমদানি শুরু হয়। শুরুতে কম হলেও এখন আমদানি বাড়ছে। দেশের বাজারে চালের সরবরাহ বাড়ায় কমেছে দাম। স্বস্তি ফিরেছে সাধারণ ক্রেতাদের মাঝে। 60 টাকা কিলো ছিল না, এখন তো 58 টাকা করে হয়েছে। মানে আরো বেশি কমলে কারণ সরকার গরিব মানুষ বেঁচে থাকবে। চালের বাজারটা কিছুদিন আগে বাজার বেশি ছিল, আর এখন ইন্ডিয়া থেকে চাল আমদানি হওয়ার কারণে চালের বাজারটা কিছুটা কমছে।
বন্দরে আমদানি করা স্বর্ণা জাতের চাল 52.5 থেকে 53.5 টাকায় বিক্রি হচ্ছে। আগে এই চাল বিক্রি হতো 58 থেকে 60 টাকা কেজি। আমদানি বাড়লে দাম আরও কমার আশা আমদানিকারকদের। ইম্পোর্ট হওয়ার করতে কিন্তু আসলে 5-6 টাকা কমে গেছে। নতুন ধান যেহেতু উঠছে ইন্ডিয়াতে, আশা করা যায় আরও কিছু কমবে। ইন্ডিয়া থেকে চাল আমদানি চালু হয়েছে, তাতে খুব অল্প সময়ের মধ্যে বাজার নিয়ন্ত্রণে চলে আসবে এবং মানুষ নিজেদের ক্রয় ক্ষমতার মধ্যে চালগুলো কিনতে পারবে। হয়রানি কমাতে বন্দর দিয়ে আমদানি করা চাল দ্রুত পরীক্ষা নিরীক্ষা শেষে ছাড়পত্র দেয়া হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। আমরা দ্রুততার সহিত শুল্কায়ন সম্পন্ন করে ছাড় দেওয়ার ব্যবস্থা করতেছি, যাতে মার্কেটে এই চাউলটা প্রভাব দিয়ে কম দামে জনসাধারণ চাউলটা কিনতে পারে। 11 নভেম্বর থেকে 18 নভেম্বর পর্যন্ত এক সপ্তাহে বন্দর দিয়ে 4,888 টন চাল আমদানি হয়েছে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। শেষ করছি 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। রাশিয়ায় মার্কিন ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা, পরমাণু যুদ্ধের আশঙ্কা।